সময়টা স্থায়ী, তাই তো এই অস্থায়ী সময়টার সাথে চলতে গিয়ে প্রায় থতমত খেতে হয় আমাদের। ব্যস্ত এই শহরে মানুষের আনাগোনাও প্রখর, আর এই ব্যস্ত মানুষদের ভিড়েই ঢাকা এয়ারপোর্টের অনেকটা জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে শুভ্র বর্ষার পরিবার। সাধারণত শুভ্র বর্ষাকে বিদায় দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে ওনারা। শুভ্রের মা আর বর্ষার মা কান্নাকাটি শুরু করে দিয়েছে খুব। ছেলে মেয়ে দুটোকে বিদায় দিতেই এসেছে ওনারা এখানে। শুভ্রকে অনেক কিছু বুঝিয়ে বলছে শুভ্রের বাবা। বিয়ের পর থেকে দেখছে ছেলেটা খুব চুপচাপ হয়ে গেছে। এমনিতেও শুভ্র একটু গম্ভীর টাইপের, কিন্তু বিয়ের পর যেন এর গভীরতা আরও বেশি হয়ে গেছে, যার জন্য একটু টেনশনও হচ্ছে শুভ্রের বাবার। অতঃপর সবাইকে বিদায় জানিয়ে পাশাপাশি হেঁটে ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হলো শুভ্র আর বর্ষা। পেছন ফিরে আরেকবার তাকালো বর্ষা। আপনজনদের ছেড়ে চলে যাচ্ছে সে অনেক দূরে, যদিও সে জানে না সামনের দিনগুলো আসলে কেমন কাটবে তার। তপ্ত নিঃশ্বাস ফেলে চোখে পানি মুছিয়ে এগিয়ে যেতে লাগলো সে শুভ্রের পিছু পিছু। বাকি সবাইও প্রায় নির্বিকার হয়ে তাকিয়ে রইল শুভ্র বর্ষার যাওয়ার পানে। প্লেনের মাঝ বরাবর সারিতে উইন্ডো সিটে বসে আছে বর্ষা। নার্ভাস লাগছে খুব। লাইফে ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছে সে, বিদেশে পাড়ি দেওয়ার জন্য। বুকের ভিতর যেন হাতুড়ি পেটার মতো কম্পিত শব্দ হচ্ছে খুব। এতটাই অস্থিরতা ফিল হচ্ছে তার যে শরীর সমেত কাঁপছে। কাঁপির ঠেলায় 2 বোতল পানি শেষ করে ফেলেছে কয়েক মুহূর্তে। 3 বার পানি আনার জন্য কাউকে ডাকার জন্য পরিকল্পনা করতেই তার পাশে বসে থাকা শুভ্র বিরক্তি নিয়ে তাকালো বর্ষার দিকে। তারপর বলল, হচ্ছেটা কি? তুমি কি সোজা হয়ে বসতে পারো না? আর এতবার পানি খাওয়ার কি আছে? শুভ্রের কথা শুনে কেঁপে উঠল বর্ষা। তৎক্ষণাৎ কাঁপা গলায় বলল সে, বিশ্বাস করুন, আমার না ভীষণ ভয় করছে, শরীর কাঁপছে, গলা শুকিয়ে আসছে। এত ভয় পাওয়ার কি আছে? প্লিজ আমার উপর বিরক্ত হবেন না। আসলে প্রথমবার ফ্লাইটে করে কোথাও যাচ্ছি তো। কোনো ব্যাপার না, আমি আর পানি খাবো না। এতটুকু বলে হাত থেকে পানির বোতল সরিয়ে ফেলতে নিল বর্ষা, কিন্তু আশেপাশে কোথায় রাখবে সেটাই বুঝতে পারছে না। বর্ষার কাজে আরও বিরক্ত শুভ্র। গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, আমার কাছে দাও। সাথে সাথে বর্ষাও 2 সেকেন্ড দেরি না করে হাতের বোতলটা এগিয়ে দিল শুভ্রের কাছে। তারপর শুকনো হেসে জানালার বাইরে তাকালো সে। এদিকে শুভ্র একজন লেডি এয়ার হোস্টকে ডেকে আরেক বোতল পানি আনিয়ে রাখলো বর্ষার আড়ালে। এরই মধ্যে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো আর 10 মিনিটের মধ্যেই তাদের ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাবে। যাত্রীরা যেন তাদের সিট বেল্ট খুব যত্ন সহকারে চটজলদি লাগিয়ে ফেলে। মাইকের অ্যানাউন্সমেন্ট শুনে শুভ্র সহ ফ্লাইটের সবাই তাদের সিট বেল্ট লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। বর্ষাও হাতে নিল সিট বেল্ট, কিন্তু নার্ভাসের কারণে হাত কাঁপছে তার, যার দরুন ঠিকভাবে লাগাতে পারছে না সে। বর্ষার কাণ্ড খেয়াল করলো শুভ্র। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বর্ষার কাছাকাছি এগিয়ে গিয়ে সিট বেল্ট লাগাতে বলল, এত নার্ভাস হওয়ার কি আছে? ভুলে কেন যাচ্ছ? তুমি একা নও, আমিও তো আছি তোমার সঙ্গে। যদিও কথাটা শুভ্র কিছুটা বিরক্তির ভাব নিয়ে বলল, তারপরও শুভ্রের কথা শুনে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল বর্ষার ভিতর দিয়ে, যার কারণে আনমনেই মুখে হাসি ফুটল তার। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না বর্ষার ঠোঁটে। হঠাৎই পুরো প্লেন জুড়ে কম্পিত এক ধাক্কা খেতেই চমকে উঠল সে। সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে শুভ্রের হাত ঝাপটে জড়িয়ে ধরল তৎক্ষণাৎ। চোখ বন্ধ করে নিল নিমিষেই। চোখ মুখ ঠোঁট অনবরত কাঁপছে তার। শুভ্র বেশ অবাক হয়ে তাকিয়ে রইল বর্ষার মুখের দিকে। সে বুঝে না এতটা ভয় পাওয়ার কি আছে। এরই মধ্যে প্লেন চলতে শুরু করলো ধীর গতিতে। শুরুতে আস্তে আস্তে চললেও ধীরে ধীরে এর প্রবণতা হলো গভীর। সামনে যত এগোচ্ছে বর্ষার হৃৎপিণ্ড যেন ততই দরিত গতিতে বাড়তে লাগলো। হাত কাঁপছে, শরীর কাঁপছে, বুকের ভিতর দগ দগ করছে, সব মিলিয়ে বিশ্রী এক অবস্থা। শুভ্র তখনও শুধু তাকিয়ে আছে বর্ষার এমন ভয়ার্ত মুখের দিকে। না চাইতেও ভিতর থেকে কেমন যেন হাসি পাচ্ছে তার। যদিও কারো ভয়ার্ত চেহারা নিয়ে হাসাহাসি করতে নেই, কিন্তু তারপরও হাসি পাচ্ছে শুভ্রের। নিজের হাসিটাকে দমিয়ে রেখে কোনো মতে স্থির বা সোজা হয়ে বসে রইল সে। এরই মধ্যে ধীরে ধীরে আকাশপথে পাড়ি জমাতে লাগলো তাদের প্লেন। বর্ষা তার নখ দিয়ে খামচে এতটাই শক্ত করে ধরে আছে শুভ্রের হাত যে এখন শুভ্র ব্যথা অনুভব করছে একটু। তবে ঠোঁট চেপে পুরোপুরি ব্যথাটাকে হজম করে নিল সে। কিছুক্ষণ পর প্লেন জমিন ছেড়ে আকাশপথে ভাসছিল। তখন ধীরে ধীরে বর্ষার মন মস্তিষ্ক সবকিছুই শান্ত হতে লাগছিল ধীরে গতিতে। বর্ষা আস্তে আস্তে তার চোখ খুলতে লাগলো। চোখ এতটাই শক্ত করে চেপে রেখেছিল যে শুরুতে ঝাপসা ঝাপসা লাগছিল সব কিছু। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে তাকালো সে শুভ্রের দিকে। শুভ্র তখন স্থির দৃষ্টি নিয়ে তাকিয়েছিল বর্ষার পানে। শুভ্রকে নিজের দিকে এক অ্যাঙ্গেল তাকিয়ে থাকতে দেখে চটজলদি নিজের হাত ছড়িয়ে অস্পষ্ট নিয়ভাবে নিজের হাসিটাকে ঠোঁটে রেখে বলল, সরি। সাথে সাথে দৃষ্টি সরালো শুভ্র বর্ষার উপর থেকে। নিজের ডান হাতটাকে শক্ত করে চেপে ধরল। তৎক্ষণাৎ ব্যথায় হালকা জ্বলছে জায়গাটা। হয়তো বর্ষার নখের আঁচড়ে ছিলে গেছে একটু। কাঙ্ক্ষিত বিরক্ত নিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে নিয়েও আবার কিছু বলল না সে। শুভ্রের কাজে ভীত হয়ে বসে রইল বর্ষা।
এদিকে শুভ্র ভাবছে, এই মেয়ের সাথে সারা জীবন সংসার করবে কি করে। আঘাতে আঘাতে মনে হয় ক্ষতবিক্ষত করবে তাকে। চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ শুভ্রের। এই কয়েকদিন নিজেকে সামলে নিতে পারলেও এখন যেন সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে বর্ষা। যখন তখন রাগের বশে যা খুশি তাই করে ফেলতে পারে শুভ্র। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো শুভ্র, হয়তো রাগ কমানোর প্রচেষ্টা। এদিকে শুভ্রের কাণ্ডে খুব বলতে ইচ্ছে করছিল বর্ষার, এত রাগ করেন কেন? আপনি তো একটু ভয় পেয়েছিলাম শুধু। আপনি না খুবই ভয়ানক। কিন্তু কথাটা আর বলা হয়ে উঠল না শুভ্রকে। বর্ষার ভিতরের ঠোঁট পর্যন্তই আটকে রইল সেই কাঙ্ক্ষিত বাক্যগুলো, অস্পষ্টনীয় শব্দগুলো। হঠাৎই চোখ গেল বর্ষা শুভ্রের হাতের দিকে, সাথে সাথে কেঁপে উঠল সে। তার নখের আঁচড়ে পুরো লালচে হয়ে গেছে জায়গাটা, তাই হয়তো ব্যথায় আর রাগে চোখ বন্ধ করে রেখেছে শুভ্র। বর্ষার ইচ্ছে করছে হাতটা ধরে মলম লাগিয়ে দিতে, কিন্তু সাহসে কুলোচ্ছে না মোটেও। যদি রেগে যায় শুভ্র নামক ভয়ানক ব্যক্তিটি। তাই মনের এই কাঙ্ক্ষিত বাসনা নিয়ে চুপচাপ বসে রইল বর্ষা নিজের সিট জুড়ে। রাত 9টা কি 10টা। রাস্তার পাশ জুড়ে থাকা আলোকিত ল্যাম্পপোস্টের পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে হিয়া। কিছুটা বিরক্ত লাগছে তার। নিজের প্রাণপ্রিয় ডায়েরিটা কি করে যে শিফাদের বাড়িতে রেখে আসলো এটাই যেন বুঝল না সে। তাই তো সেটা আনতেই এই রাতের বেলা বাড়ি থেকে বের হতে হয়েছিল তাকে। যদিও আরও কয়েক ঘন্টা আগে বেরিয়েছিল, এখন বাড়ি ফেরার উদ্দেশ্যেই হাঁটছে। আশেপাশে মানুষের আনাগোনা খুব কম, যার দরুন হালকা ভয়ও করছে তার। তাদের এলাকায় একটা কুকুর আছে, যেটা প্রায় এই টাইম করে ঘেউ ঘেউ করে যায়, যার কারণে আরও বেশি ভয় হচ্ছে হিয়ার। ছোটবেলা থেকে কুকুরকে ভীষণ ভয় পায় সে। সেই ছোটবেলায় কবে টিউশন পড়তে গিয়ে দৌড়ানি খেয়েছিল কুকুরের, সে ভয় এখনও আছে তার। হিয়া যত পারে তাদের এলাকার সেই কুকুরটাকে এড়িয়ে চলে। আজও মনে মনে চাইছে কুকুরটার সাথে যেন দেখা না হয়। মনে মনে আল্লাহর নাম নিয়ে ভিতর শরীর নিয়ে আস্তে আস্তে এগোচ্ছিল সে। এমন সময় অনাকাঙ্ক্ষিতভাবে একটা রিকশা এসে থামলো তার সামনে। হুট করে এমনটা হওয়াতে পুরোই কেঁপে উঠল হিয়া। সামনে রিকশাওয়ালাকে দেখে নিজেকে সামনে নিয়ে পাশ কেটে চলে যেতে নিল সে। হিয়াকে যেতে দেখে বলে উঠল রিকশাওয়ালা, কোথায় যাবে নাফা? আমি আপনারে পৌঁছাই দিই। রিকশাওয়ালার কথা শুনে ওখানেই দাঁড়িয়ে পড়ল হিয়া। পিছন ঘুরে মুচকি হেসে বলল সে, তার আর দরকার পড়বে না চাচা, আমি প্রায় এসে গেছি। বলেই যেতে নিল হিয়া। হিয়াকে যেতে দেখে বলে উঠল রিকশাওয়ালা, আপনি নাকি কুকুরে ভয় পান, তাই স্যার কইল আপনার বাড়ির গেটের লক দিয়ে নামাই দিতে। রিকশাওয়ালার কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় হিয়ার। আশ্চর্য, সে যে কুকুরে ভয় পায় এই কথাটা রিকশাওয়ালা কী করে জানলো? আর স্যারটাই বেঁকে হিয়া অবাক হলো। বলল, কোন স্যার? নাম কইতে মানা করছে। এবার বিরক্ত লাগলো হিয়ার। আশ্চর্য, নাম বলেনি কেন? কোনোভাবে নির্মল নয় তো? কিন্তু এই মুহূর্তে নির্মলের তো চেম্বারে থাকার কথা। তাহলে? হিয়ার ভাবনার মাঝে আবারও বলে উঠল রিকশাওয়ালা, কি হলো আহেন আফা, একলা একলা গেলে ভয় পাইতে পারেন। হিয়া বিরক্ত হলো খুব। বিরক্ত নিয়েই বলল সে, কে বলেছে আমি কুকুরে ভয় পাই? আমি কিছুতেই ভয় পাই না, বুঝেছেন? কিন্তু আফা, কোনো কিন্তু নয়, আপনি যান আপনার কাজে। বলে হনহন করে এগিয়ে যেতে লাগলো হিয়া। আশ্চর্য, কুকুরে ভয় পায় দেখে কি এখন রিকশাওয়ালাও তাকে নিয়ে মজা নেবে নাকি? আর কে না কে তার কথা শুনে হুট করে রিকশায় চড়ে বসবে, তারপর হেতে বিপরীত কিছু হয়ে গেলে তখন? নানা কিছু ভাবতে ভাবতে এগিয়ে চলল হিয়া সামনে। হঠাৎই একটা মোড় আসায় থমকে দাঁড়িয়ে পড়ল হিয়া, কারণ সে যেটার ভয় পাচ্ছিল সেটাই তার সামনে দাঁড়িয়ে আছে। আজকে তার ভাগ্য তার সহায় হলো না। তার থেকে কয়েক কদম দূরেই একটা অটোরিকশার কাছ দিয়ে বসে আছে কুকুরটা। হিয়া ভয়ে ভয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো তার পাশ দিয়ে। বুক কাঁপছে তার। এই মুহূর্তে মনে হচ্ছে রিকশাওয়ালার কথাটা তার শোনা উচিত ছিল। এই জন্যই বলে অতি চালাকের গলায় দড়ি। হিয়া আস্তে আস্তে চুপচাপ কুকুরটার পাশ দিয়ে এগিয়ে যেতে লাগলো। কয়েক কদম এগোতেই হঠাৎই কুকুরটা ঘেউ ঘেউ করে উঠল। দুবার সাথে সাথে হিয়া ঘাবড়ে গিয়ে ও মা বাঁচাও বলতে বলতে দিল তোর। কত দূর যেতেই আচমকা কেউ একজন হিয়ার হাত ধরে দিল টান, সাথে মুখ চেপে ধরল তৎক্ষণাৎ। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে। সাথে সাথে কাঙ্ক্ষিত সেই মানুষটা বলে উঠল তাকে, তোমরা মেয়েরা এত বেশি বুঝো কেন বলো তো? রিকশা পাঠিয়েছি আরাম করে চলে আসবে তা না, বেশি বুঝে নিজেও বিপদে পড়বে আর অন্য মানুষকেও বিপদে ফেলবে। ভয়ে জড়সড় হয়ে তাকিয়ে আছে হিয়া সামনের ছেলেটির মুখের দিকে। সে ভাবেনি এই মুহূর্তে তার সামনে নির্মল দাঁড়িয়ে থাকবে। হিয়া অস্পষ্টনীয়ভাবে তার মুখে ধারা উচ্চারণ করল, হিয়ার কথা শুনে ওর মুখের আরও একবার তাকিয়ে বেশ ভাবনাহীনভাবে বলল নির্মল, কি বললে তুমি? উত্তরে আবারও উচ্চারণ করল হিয়া, যার অর্থ আমার মুখের ওপর থেকে আপনার হাত সরান। হিয়ার এবারের প্রতিধ্বনি শুনে নির্মল বুঝতে পেরে চটজলদি নিজের হাতটা সরিয়ে বলল, এখন বলো। সঙ্গে সঙ্গে তেলেবেগুনে এক হয়ে রাগে কণ্ঠ নিয়ে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল হিয়া, আপনি কি পাগল? এভাবে কারো মুখ চেপে ধরে থাকে নাকি? আর একটু হলেই তো জানটা বেরিয়ে যাচ্ছিল। হিয়ার কথা শুনে নির্মল কিছুটা হতাশ হয়ে বলল, খুব বেশি কষ্ট পেয়েছ? ওভাবে তাকাবে না।
আপনি মানুষটা তো ভারী অদ্ভুত। আর এত রাতে এখানে কি করছেন? কি করছি মানে? তোমার জন্যই তো আশা লাগলো। যাই হোক, রিকশায় ওঠোনি কেন? সেই তো কুকুরের ভয়ে দৌড়ানি দেওয়া লাগলো। দেখুন, বেশি বাজে বকবেন না, আমি একদমই ভয় পাইনি। হ্যাঁ, তা তো তোমার চোখ দেখিয়ে বুঝতে পারছি। তোমরা মেয়েরা না কেমন যেন একটা জিনিসে ভয় পাও, সেটা সহজে স্বীকার করতে চাও না। আপনার কথা বলা শেষ হলে বলুন, আমি বাড়ি যাব। জানি তো। দাঁড়িয়ে আছো কেন? যাও। বলে হিয়ার সামনে থেকে সরে আসলো নির্মল। নির্মলকে সরতে দেখে হিয়া মিটমিট চোখে আশেপাশে তাকালো। কুকুরটা আগের ন্যায় সে যে রাস্তা দিয়ে যাবে সেখানেই বসে আছে। যেটা দেখে হিয়া শুকনো ঢোক গেল। হিয়ার কাণ্ডে হাসল নির্মল। তারপর গম্ভীর কণ্ঠ নিয়ে বলল সে, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও বাড়ি। নির্মলের কথা শুনে হালকা কেঁপে উঠল হিয়া। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল সে, এমন করছেন কেন? আমি কি করছি? যা করা সব তো তুমিই করেছো। আমি কি করেছি? হিয়ার এবারের কথা শুনে বেশ সিরিয়াসভাবে হিয়ার চোখের দিকে তাকিয়ে বলল নির্মল, তুমিই তো করেছো সব কিছু। আমার হৃদয়টাকে ক্ষণে ক্ষণে আঘাত করছো কারণে অকারণে বারবার। নির্মলের কথা নির্বিকার ভঙ্গিতে নির্মলের দিকে তাকালো হিয়া। হিয়াকে নিজের দিকে তাকাতে দেখে আবারও বলল নির্মল, আমার কি একবার ভালোবাসা যায় না প্রিয়দর্শিনী? আমি কি সত্যি খুব খারাপ? নির্মলের এবারের কথা শুনে বেশ অবাক হয়ে তাকালো হিয়া নির্মলের মুখের দিকে। দুজনের চোখাচোখি হলো খুব। দুজনেই তাকিয়ে দুজনের পানে। নির্মলের চোখ তো অনেক কিছু বলছে, কিন্তু সে চোখের ভাষা কি হিয়া বুঝতে পারছে? হয়তো পারছে, হয়তো না। রাতের আকাশের তারারা ঝলমল করছে আজ। অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা গাছেরাও নড়ছে ভীষণ। গা ছমছম করা হিমশীতল কি ঠান্ডা বাতাস। কাঁধে কারো মাথার ভাব অনুভব হতেই ঘুম ভেঙে যায় শুভ্রের। এখন আকাশের বুকে মেঘেদের মাঝে ভাসছে তারা। শুভ্র আনমনে তাকালো পাশ ফিরে। বর্ষার ঘুমন্ত মুখটা সবার আগে চোখে পড়ল তার। ফর্সা মুখ, হালকা মেকআপ, মুখে মায়া মায়া একটা ভাব। বর্ষার চোখের পাপড়িগুলো বেশ বড়, সাথে ঘন। যে জিনিসটা আজ প্রথম খেয়াল করলো শুভ্র। বর্ষার ফেসে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে, যার দরুন তাকে বেশ ইনোসেন্ট লাগে। আনমনি হাসলো শুভ্র। হঠাৎ নিজের ডান হাতের দিকে চোখ গেল শুভ্রের। কেউ একজন তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। শুভ্র বুঝতে পেরেছে তার ঘুমের সুযোগ নিয়ে এই মেয়েটা অত্যাধিক হারে সাহসিকতা দেখিয়েছে। না চাইতেও আবারও হাসলো শুভ্র। আনমনি ভাবল, মেয়েটা অতটাও খারাপ না। তপ্ত নিঃশ্বাস ফেলল শুভ্র। তাকালো সে তাদের পাশে থাকা জানালার দিকে। বাংলাদেশে রাত কাটে এসেছে অনেক দূরে। যদিও সামনের জায়গাগুলো শুভ্রের জন্য নতুন কিছু নয়, কিন্তু বর্ষার জন্য একদমই নতুন পরিবেশ, নতুন মানব, নতুন হাওয়া, নতুন সব মুখ। শুভ্র বর্ষার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কি পারবে আমার সাথে মানিয়ে নিতে অপ্রিয় ঘুমকুমারী? প্রতি উত্তরে হালকা নড়ে চড়ে উঠল বর্ষা, তবে কিছু বলল না। শুভ্রের হাত জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ল আবার। শুভ্র প্রথমে একটু ঘাবড়ে গেল, পরক্ষণে বর্ষাকে ঘুমিয়ে পড়তে দেখে সামলে নিল নিজেকে। লন্ডনের এয়ারপোর্ট ছাড়িয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়ি করে পাড়ি জমাচ্ছে শুভ্র আর বর্ষা। সামনে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আর পেছন সিটে পাশাপাশি বসে শুভ্র বর্ষা। বর্ষার দৃষ্টি বাহিরে। সুন্দর মিশ্রণ মোলায়েম রাস্তা। লন্ডনের এই রাস্তা আর লন্ডনের প্রকৃতি দেখতে যেন ব্যস্ত বর্ষা। সারি সারি রঙিন গাছপালা, ধবধবে সাদা রঙের মানুষ, সাথে রং বেরঙের যানবাহন। অতঃপর বলতে না বলতে কয়েক ঘন্টার মাঝে চলে গেল তারা তাদের নিজেদের গন্তব্যের কাছে। এক বিশাল আলিশান বাড়ির সামনে দাঁড়িয়ে আছে শুভ্র আর বর্ষা। ডুপ্লেক্স ছাদওয়ালা বিশাল এক বাড়ি, রংটা সাদা, চারদিকটা রঙিন থাই গ্লাসে সমৃদ্ধ। বাড়িটার ডান দিকে রয়েছে এক বিশাল সুইমিং পুল। বাড়িটা বিশাল মাঠের মাঝ বরাবর তৈরি, যার চারদিকে রয়েছে সবুজ ঘাসের মাঝে অল্প অল্প গাছপালা। বর্ষা পুরো জায়গাটায় চোখ বুলালো একবার। বেশ লেগেছে তার বাড়িটার। শুভ্র গাড়ি থেকে নেমে নিজেদের ব্যাগপত্রগুলো বের করে বর্ষাকে উদ্দেশ্য করে বলল, চলো। উত্তরে বর্ষাও মাথা নাড়িয়ে চলল শুভ্রের পিছু পিছু। বিকেল 5টা। চুপচাপ বসে আছে বর্ষা। ভালো লাগছে না কিছু, একদম চুপচাপ আর নিরিবিলি সবটা। সকাল থেকে সব কিছু নিরিবিলি আর নিস্তব্ধ। শুভ্র বাড়িতে নিয়ে এখন এমন সময় বর্ষার ফোনটা বেজে উঠল। উপরে মায়ের নাম্বার দেখে মুহূর্তে চোখে মুখে হাসি ফুটে উঠল তার। তৎক্ষণাৎ খুশি মনে বলল, হ্যালো মা, কেমন আছো? মেয়ের কণ্ঠ শুনে অপর পাশে বর্ষার মা খুশি মনে বলল, ভালো, তুই মা? এরপর দুজনের মধ্যে হলো কিছুক্ষণ কথোপকথন। আকাশটা হালকা হালকা মেঘাচ্ছন্ন হয়ে আছে। হয়তো বৃষ্টি হবে, হয়তো না। বাতাসের প্রলাপে টেবিল জুড়ে থাকা সমস্ত খাতাপত্রগুলো উঠছে বারংবার। জানালা জুড়ে থাকা সাদা পর্দাগুলো উড়ে চলছে খুব। বেলকনিতে থাকা ছোট ছোট গাছের পাতারও মৃদু বাতাসে উঠছে ভীষণ। এইসবের ভিড়েই বিছানায় উল্টা হয়ে শুয়ে আছে হিয়া। পায়ে থাকা পায়েলটাও শব্দ করছে কিছুক্ষণ পর পর। সাদা রঙের ডায়েরিটা মুখোমুখি চোখ রেখে কিছু একটা ভাবছে হিয়া। কিন্তু যতবারই কিছু না কিছু ভাবতে যাচ্ছে, তখনই নির্মলের বলা কাল রাতের কথাটা কানে বাজছে হিয়ার। আনমনি ভাবল সে, আচ্ছা সত্যি কি নির্মলকে ভালোবাসা যায় না? মানুষটা তো এমনিতে খারাপ নয়।
একটু মারপিট করে ঠিকই, কিন্তু মনটা তো ভীষণ ভালো। চোখ বন্ধ করে ফেলল হিয়া। হুট করে নির্মল নামের মানুষটা মাথায় কেন চেপে বসলো এটাই সে বুঝলো না। অফিস থেকে বাসায় ঢুকতে গিয়ে আচমকা নিচে পড়ে থাকা পানির সাথে পা পিছলে ধারাম করে নিচে ফ্লোরে পড়ে গেল শুভ্র। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল সে। পরক্ষণে কিছুক্ষণ পর চোখ খুলে আশেপাশে তাকাতেই পুরো রুম জুড়ে পানি দেখে চোখ মুখ শক্ত করে চেঁচিয়ে বলল সে, বর্ষা! সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে হাতে খুন্তি নিয়ে দৌড়ে আসতে লাগলো সে শুভ্রের সামনে। তারপর যা হওয়ার তাই হলো। পা পিছলে ব্যালেন্স সামলাতে না পেরে বর্ষা গিয়ে পড়ল সোজা শুভ্রের গায়ের ওপর। এবার যেন শুভ্রের রাগ সপ্তম আকাশে উঠে গেছে। একই তো নিচে পড়ে গিয়ে কোমরে অসম্ভব ব্যথা পেয়েছে, তার উপরে এই বর্ষা এসে পড়াতে যেটুকু বেঁচেছিল তাও শেষ হয়ে গেল। মিটমিট চোখে তাকিয়ে আছে বর্ষা শুভ্রের দিকে। শুভ্রের থোবরা দেখেই বুঝতে পেরেছে বর্ষা শুভ্র ভয়ঙ্করভাবে রেগে গেছে। বর্ষার মিটমিট চোখে শুভ্রের দিকে তাকিয়ে শুকনো হেসে বলল, আমায় ডেকেছিলেন শুভ্র? সাথে সাথে চোখ গরম করে বলল সে, এসব কি করেছ? পুরো রুমে এত পানি আসলো কোথা থেকে? উত্তরে ধীরে ধীরে শুভ্রের ওপর থেকে উঠতে উঠতে বলল, আসলে ঘরটা মুছতে গিয়েছিলাম, ভেবেছিলাম আপনি আসার আগে হয়ে যাবে। এটাকে ঘর মোছা বলে? পুরো রুমে তো শুধু পানিই দেখছি। উত্তরে শুধু দাঁত কেলানি হাসি দিল বর্ষা। বর্ষার হাসি দেখে আরও রেগে গিয়ে বলল শুভ্র, হাসছো কেন? একদম হাসবে না। একই তো পড়ে গিয়ে আমার কোমরে 13টা বাজিয়ে দিছ। শুভ্রের কথা শুনে শুকনো হাসি থামিয়ে মিনমিনিয়ে কণ্ঠ নিয়ে বলল বর্ষা, সরি, আসলে আমি বর্ষা আর কিছু বলার আগেই শুভ্র থামিয়ে দিয়ে কাট গলায় বলল, হয়েছে, আর কিছু বলতে হবে না তোমায়। এতটুকু বলে নিজের হাত বর্ষার দিকে এগিয়ে দিয়ে বলল, ধরো আমায়, তোমার জন্য আমার কোমর তো শেষ। শুভ্রের কথা শুনে চটজলদি নিজের হাত থেকে খুন্তিটাকে সরিয়ে বলল বর্ষা, এতটুকু বলে তাড়াতাড়ি শুভ্রের হাত ধরে উঠালো বর্ষা। পায়ে আর কোমরে বেশ ব্যথা পেয়েছে শুভ্র। বর্ষা ধীরে ধীরে শুভ্রকে ধরে বসিয়ে দিল সোফাতে। শুভ্রের অবস্থা দেখে কিছুক্ষণ চুপ থেকে বলল বর্ষা, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য তেল নিয়ে আসি। বর্ষার কথা শুনে শুভ্র ভ্রুকুচকে বলে উঠল, তেল দিয়ে কি হবে? মালিশ করে দিব, দেখবেন তাড়াতাড়ি সেরে যাবে। ব্যথা দিয়ে এখন মলম লাগানো হচ্ছে? শুভ্রের কথা শুনে বর্ষা কাঁদো কাঁদো ফেস নিয়ে বলল, আমি ইচ্ছে করে কিছু করিনি। ঠিক আছে, যাও এখন। উত্তরে বর্ষাও পাল্টা কিছু না বলে চলে যায় রান্নাঘরের দিকে। রান্না প্রায় শেষ। এবার সর্বপ্রথম শুভ্রের জন্য তেল গরম করে আনবে বর্ষা, এমন ভাবনা নিয়ে এগিয়ে চলল সে। সোফায় চুপচাপ বসে আছে শুভ্র। কোমরে খুব বেশি ব্যথা না পেলেও পায়ে অসম্ভবভাবে ব্যথা পেয়েছে সে। যেটা শুরুতে বুঝতে না পারলেও এখন বেশ বুঝতে পারছে। শুভ্রের রাগ হচ্ছে এই মেয়েটা তাকে আঘাত করতেই থাকে। প্লেনে বসে দেওয়া হাতের আঘাতটা পুরোপুরি যাওয়ার আগেই পায়ে আর কোমরে ব্যথা পেল। শুভ্র বুঝতে পারে না এই রকম আঘাত তাকে আরও কতভাবে পেতে হবে। শুভ্রের মনে আছে ছোটবেলায় বর্ষা তার ঘাড়ে খুব জোরালোভাবে কামড় দিয়েছিল, যদিও সেখানে তার দোষটাই বেশি ছিল। বর্ষা ছোটবেলা থেকেই চকলেট খেতে পছন্দ করে, খুব চকলেটের ভাগ কখনই দিতে রাজি নয় সে। তো একবার শুভ্র বর্ষার কাছ থেকে জোরপূর্বক তার চকলেট নিয়েছিল, যার শাস্তিস্বরূপ তার ঘাড়ে কামড় বসিয়ে দিয়েছিল বর্ষা। যদিও তার দাগটা এখন বেশি গভীরভাবে না থাকলেও অল্প স্বল্প আছে। সেই থেকে এই বর্ষার নামক মেয়েটাকে অপছন্দ করে শুভ্র। যদিও এখন সে বুঝে ছোটবেলার কাহিনীতে তারই দোষ ছিল। হঠাৎই পায়ে টান অনুভব করাতে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো শুভ্র। তাকালো সে বর্ষার দিকে। চোখে মুখে বিস্ময়ের ছাপ, কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে তার। চুলগুলো উঁচু করে খোপা করে কাঁকড়া ব্যান্ড দেওয়া কপালের সামনে ছোট ছোট চুলগুলো পড়ে আছে এলোমেলোভাবে। পরনের অ্যাশ কালার টপস আর ব্ল্যাক জিন্স এলোমেলোভাবে থাকলেও কেমন বউ লাগছে শুভ্রের কাছে বর্ষাকে। বর্ষা শুভ্রের পাটাকে টি টেবিলের ওপর রেখে শুভ্রের প্যান্টটা পায়ের দিকে থেকে উচকিয়ে পায়ে হাত দিয়ে বলল, কোথায় ব্যথা লাগছে আপনার? বর্ষার হাতের স্পর্শ পেতেই যেন কারেন্টের শক লাগার মতো আটকে উঠল শুভ্র। তৎক্ষণাৎ বর্ষার মুখের দিকে তাকিয়ে বলল, কোথায় ব্যথা লাগছে আপনার? বলেই শুভ্রের পায়ের উপরের অংশে হালকা চাপ দিতে লাগলো সে। শুরুতে কিছু অনুভব না হলেও পরক্ষণেই খুব কঠিনভাবে পায়ে ব্যথা অনুভব হওয়াতে মুখ থেকে কিছু অস্পষ্টনীয় শব্দ বের হলো শুভ্রর। সঙ্গে সঙ্গে বর্ষা শুভ্রের দিকে তাকিয়ে বলল, সরি। এতটুকু বলে চটজলদি তার আনা গরম তেল হাতের তালুতে নিয়ে মালিশ করে দিতে লাগলো বর্ষা। বর্ষার কাজে বেশ অবাক হয়েই বলল শুভ্র, এটা কি করছো তুমি? আমার লাগছে বর্ষা। কিছু হবে না, দেখবেন এক্ষুনি সেরে যাবে। প্রত্যুত্তরে কিছু বলতে পারল না শুভ্র। চুপচাপ ঠোঁট চেপে ব্যথাটা হজম করতে লাগলো সে। অন্যদিকে বর্ষাও খুব আলতোভাবে তার নরম হাত দিয়ে তেল মালিশ করে দিতে ব্যস্ত হয়ে পড়ল শুভ্রের। এই কাজটা শেষ করে চটজলদি ঘরটা পরিষ্কার করতে হবে তাকে। ভুলটা আসলে তারই ছিল। নিজের অসাবধানতার জন্যই তখন পায়ে বেজে পানির বালতিটা পড়ে গিয়েছিল নিচে।
মুছতেও নিয়েছিল, কিন্তু রান্নার চুলায় থাকায় দৌড়ে সেদিকে যায় সে। কিন্তু এরই মধ্যে যে শুভ্র অফিস থেকে চলে আসবে বুঝতে পারেনি বর্ষাও জানে। সে জেনে হোক বা না জেনে বারবার শুভ্রকে আঘাত করতেই থাকে। সে যতই সাবধানতার সাথে কাজ করুক না কেন, তারপর শুভ্র আঘাত পেয়েই যায়। তপ্ত নিঃশ্বাস ফেলল বর্ষা। সন্ধ্যা 7টা। বিছানায় চুপচাপ বসে আছে শুভ্র। পায়ের ব্যথা আগের চেয়ে অনেকটাই কমে গেছে তার। আই থিঙ্ক একদিন বেড রেস্ট করলেই কমে যাবে। কোমরেও ব্যথা আছে অল্প। এমন সময় শুভ্রের সামনে 1 কাপ কফি এগিয়ে দিয়ে বলল বর্ষা, আপনার কফি। উত্তরে শুভ্র বেশি কিছু না ভেবে কফির কাপটা হাতে নিয়ে মুখে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে মুখটা পুড়ে যেতে নিল শুভ্রের কাজে বর্ষা কিছুটা আতঙ্কিত কণ্ঠে বলল, ওটা গরম, অনেক আস্তে খান। বর্ষার কথা শুনে অসহায় দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে মনে মনে বলল, কথাটা কি আর একটু আগে বলা যেত না, অপ্রিয় বালিকা? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে অনেক আগেই। মুক্ত আকাশ পানির দিকে তাকিয়ে মুক্ত মন নিয়ে এগিয়ে চলছে হিয়া। আজ মনটা খুবই ভালো তার। মূলত কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে যাচ্ছে সে। কিছু গিফট এসেছে নাকি তার নামে। এরই মাঝে হঠাৎই চোখে গেল হিয়ার তার থেকে কয়েক কদম দূরে কিছু বাচ্চা কাচ্চা আর একটা সুদর্শন ছেলের দিকে। ছেলেটার ফেস দেখে আরও বেশি অবাক হলো হিয়া, কারণ ছেলেটি আর কেউ নয়, নির্মল। এই প্রথম হয়তো নির্মলের সাথে এতগুলো বাচ্চা কাচ্চা দেখছে হিয়া। কৌতূহলী এগিয়ে গেল সে সেদিকেই। একটা ছোট্ট আইসক্রিমের দোকানের সামনে 6-7টা ছেলে মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে নির্মল। আজ প্রায় 2 দিন পর নির্মলকে দেখল হিয়া। সেদিন রাতের পর আজই কেবল বের হয়েছে হিয়া বাসা থেকে। অকারণে ভার্সিটিতে যাওয়া হয়নি তার। হিয়া তাকালো নির্মলের মুখের দিকে। বেশ হাসি খুশিভাবে বাচ্চাগুলোর সাথে কথা বলছে নির্মল। এই মুহূর্তে নির্মলকে দেখে কেউ বলবে না এই ছেলেটা মানুষ খুন করতে পারে। হুট করে আবারও নির্মলের বলা সেই কথাটা মাথায় বেজে উঠল হিয়ার, যেখানে নির্মল বলেছিল, আমায় কি একবার ভালোবাসা যায় না প্রিয়দর্শিনী? আমি কি সত্যি খুব খারাপ? কথাটা মাথায় আসতে আবারও তাকালো হিয়া নির্মলের মুখের দিকে। আনমনে বলল সে, আপনি মানুষটা আসলেই খারাপ নন নির্মল, কিন্তু মাঝে মাঝে একটু বেমানান হয়ে যান, এই আর কি। হুট করে আকাশটা পাল্টে গেল। পরিষ্কার আকাশটায় ধেয়ে আসলো একরাশ ধূসরতা। অন্ধকার নামক ধোঁয়াশারা ঘিরে ধরল হিয়ার আশেপাশের আনাচে কানাচেটা। আচমকা মাথার উপরে থাকা আকাশটার এমন আবহাওয়ার পরিবর্তন দেখে চোখ মুখ কুঁচকে এলো হিয়ার। এখন যদি বৃষ্টি নামে আর সেই বৃষ্টিতে সে ভেজে, তাহলে নির্ঘাত জ্বর এসে অবস্থা তার খারাপ করে দেবে। এখন কি করবে? বাড়ি ফিরে যাবে, কিন্তু বাড়িটা তো এখান থেকে অনেক দূর। আশেপাশে কোথাও দাঁড়াবে তার সুযোগও নেই। একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে সে। আকাশ বেয়ে আসা হিমশীতল বাতাসের আসছে বহুত জোরে। তার সাথে ধেয়ে আসছে অসংখ্য ধুলো, যার ছোঁয়াতে পুরো কেঁপে উঠল হিয়া। সাথে সাথে চোখও বন্ধ করে ফেলল তৎক্ষণাৎ। এমন সময় তার সামনে এসে দাঁড়ালো নির্মল। বেশ ভাবনাহীনভাবেই বলল সে, এভাবে দাঁড়িয়ে থেকে জ্বর বাঁধার ফোন দিয়ে এটেছ নাকি? চিরচেনা এক পুরুষের কণ্ঠ শুনে চোখ খুলে তাকালো হিয়া। পাশ ফিরেই নির্মলকে দেখে বেশি কিছু না ভেবে বলে উঠল সে, আমার জ্বর হলে আপনার কি? আমার কি মানে? আমারই তো সব কিছু। যাই হোক, চলো আমার সাথে। না, আপনি যান। হিয়ার কথা শুনে বিরক্ত হলো নির্মল। চোখ মুখ খিচে নিজেকে শান্ত করে বলল, আমার মুডটা ঠিক আছে, প্লিজ রাগিও না। বৃষ্টি নামবে আর বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর আসবে, সেটা আমি মোটেও চাই না। তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো আমার সাথে। ওইখানে আমার গাড়ি আছে, তোমায় পৌঁছে দিব। উত্তরে কিছুক্ষণ চুপ করে রইল হিয়া। কি করবে না করবে ঠিক বুঝতে পারছে না সে। এরই মধ্যে আকাশ পথ বেয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করলো। যা দেখে নির্মল বেশি কিছু না ভেবেই হিয়ার হাত ধরে এগিয়ে যেতে যেতে বলল, এই যে তুমি কথা বললে শুনতে চাও না, এটাই আমার পছন্দ হয় না। আর আমার আপনাকে। হিয়ার কথা শুনে নির্মল হেসেই বলল, আই নো, বাট বিয়ে কিন্তু তোমায় আমাকেই করতে হবে, এটা মনে রেখো। নির্মলের কথা শুনে ভ্রুকুচকে বিস্মিত কণ্ঠ নিয়ে বলল হিয়া, আপনাকে বিয়ে করতে বয়েই গেছে আমার। উত্তরে আবারও হাসল নির্মল, কিন্তু কিছু বলল না। আর হিয়া জাস্ট হা হয়ে তাকিয়ে রইল নির্মলের মুখের দিকে। সে বুঝে না এই লোকটা কথায় কথায় এত হাসে কেন। নির্মল হিয়ার হাত ধরে নিয়ে আসলো তার বড় কালো গাড়িটার কাছে। তারপর হিয়াকে বসিয়ে দিয়ে সেও ড্রাইভারের সিটে বসলো। ততক্ষণে আকাশ বেয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। ভীষণ শব্দ করে পড়তে শুরু করলো বৃষ্টি। বৃষ্টিতে হালকা ভিজেও গেছে নির্মল। চুল বেয়ে বিন্দু বিন্দু পানি ঝরছে তার। যা দেখে হিয়া বলে উঠল, আপনি তো ভিজে গেছেন নির্মল। উত্তরে শুকনো হেসে গাড়ি স্টার্ট দিল নির্মল। তারপর বলল, তোমার মুখে আমার নামটা শুনতে কিন্তু বেশ লাগে হিয়া। নির্মলের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায় হিয়া। সে কি বলল আর তার প্রত্যুত্তরে নির্মল কি বলল, এই লোকটা তো ভারী বদমাস, এটা কিন্তু ঠিক না। আমি কি এমন বলেছি যার জন্য তুমি আমায় গালি দিলে? সঙ্গে সঙ্গে চোখ বড় বড় হয়ে যায় হিয়ার। এই লোকটা কি এখন তার মনের কথাগুলো শুনতে পায় নাকি? হিয়ার রিয়াকশন দেখে আবার হেসে ফেলল নির্মল। ভ্রুজোড়া কুচকে বলল, বেশি ভেবো না, আগে বলো কোথা যাবে, বাড়ি নাকি কুরিয়ার সার্ভিস? নির্মলের কথা শুনে আবার অবাক হলো হিয়া। চোখ বড় বড় করে বলল সে, আপনি কি করে জানলেন যে আমি কুরিয়ার সার্ভিসে যাব? উত্তরে বেশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল নির্মল,
আমি তো তোমার সম্পর্কে এমন এমন জিনিস জানি যেটা তুমি নিজেও জানো না। আপনি মানুষটা তো ভারী অদ্ভুত, এটা তুমি আজ জানলে? এখন এর প্রত্যুত্তর হিসেবে কি বলবে হিয়া বুঝতে পারছে না। এই লোকটার সাথে কিছুতে যেন পেরে ওঠে না হিয়া। সেই দেখা হওয়ার প্রথম দিন থেকেই তাকে কারণে অকারণে জ্বালিয়ে মারছে ছেলেটা। হিয়ার এখনও মনে আছে তার সাথে নির্মলে দেখা হওয়ার প্রথম দিনটার কথা। সেদিন ছিল হিয়াদের ভার্সিটির নববর্ষের উৎসব। বাংলা সালের নতুন দিনে নতুন সাজে সেজেছিল তার ভার্সিটি। লাল সাদা রঙের শাড়ি পরে এসেছিল অসংখ্য মেয়েরা, সেও পরেছিল। চুল দিয়েছিল খুলে, 2 হাত ভর্তি লাল কাচের চুড়ি, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক আর হালকা মেকআপ দিয়ে সেজেছিল খুব। সেদিন নিজেই নিজেকে দেখে ফিদা হয়ে যাওয়ার উপক্রম হিয়ার। নির্মলের সাথে হিয়ার দেখা হওয়াটা কোনো দুর্ঘটনা না, আহামরি কোনো ঘটনা ছিল না, জাস্ট ফুল হাতে নির্মলকে স্বাগতম জানিয়েছিল সে। কারণ নির্মলই ছিল সেদিন প্রধান অতিথির আসরে। সেদিন নির্মল হিয়াকে দেখে জাস্ট এতটুকুই বলেছিল, আজ থেকে আপনার সুখের দিন শেষ, দুর্দিন শুরু হলো মিস হিয়া। সেদিন নির্মলের কথার আগামাথা কিছু না বুঝলে এখন হাড়ে হাড়ে বুঝতে পারে সে। বলতে গেলে হিয়া আর নির্মলের গল্পটার সূচনা হয় প্রথম দেখাই ভালোবাসা। হিয়াই ছিল নির্মলের জীবনে প্রথম মেয়ে, যে মেয়েটাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলে নির্মল। আর সেই ভালোবাসা এখনও চলছে নির্মলের মনে। কখনো মুখ ফুটে বলা হয়নি ভালোবাসাটির কথা, কিন্তু বাসে হয়তো নিজের থেকেও বেশি। হঠাৎই হিয়ার ভাবনার মাঝখানে বলে উঠল নির্মল, তাহলে কুরিয়ার সার্ভিসে আগে যাই, কি বলো? উত্তরে আনমনি হালকা মাথা দুলালো হিয়া। হিয়ার উত্তর পেতেই গাড়ির স্পিড বাড়িয়ে এগিয়ে চলল নির্মল। বাইরে বেশি প্রবলভাবে বৃষ্টি না পড়লেও পড়ছে অল্প স্বল্প শব্দ করে, আর সেই বৃষ্টির মাঝে এগিয়ে চলল হিয়া নির্মল। টিভির সামনে বসে আছে শুভ্র। আজ তার অফিস বন্ধ, সেই সুবাদে সারাদিন বাসাতেই থাকা হয়েছে শুভ্রের। পায়ে কোমরের ব্যথা কমে গেছে অনেকটাই। এমন সময় শুভ্রের পাশে এসে বসল বর্ষা। কিছুটা অভিমানী কণ্ঠ নিয়েই বলল সে, আপনার একটা কথা বলবো? টিভির দিকে তাকিয়ে টিভির চ্যানেল পাল্টাতেই বলে উঠল শুভ্র, বলো। আমায় ঘুরতে নিয়ে যাবেন? এই ঘরের ভিতর আর ভালো লাগছে না। বর্ষার কথা শুনে টিভি থেকে দৃষ্টি সরিয়ে বর্ষার দিকে তাকালো শুভ্র। চুপচাপ মাথা নিচু করে বসে আছে বর্ষা, হাত কসলাচ্ছে। শুভ্র কিছুক্ষণ বর্ষার দিকে তাকিয়ে থেকে টিভিটা অফ করে বলল, ঠিক আছে। সঙ্গে সঙ্গে বর্ষা খুশি হয়ে বলল, সত্যি? তোমায় 10 মিনিট টাইম দিলাম, চটজলদি তৈরি হয়ে আসো। ঠিক আছে। এতটুকু বলে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল বর্ষা। আর শুভ্রও বেশি কিছু না ভেবে চলল উপরে। তারও ভালো লাগছিল না বাড়িতে এইভাবে বসে থাকতে। যাক, ভালো হয়েছে এই ভিতুরানি সাহস করে কিছু বলতে পেরেছে তাকে। আনমনি হাসল শুভ্র। শুভ্র বেশ আয়েশ করে ঢুকলো তার রুমে। এমন সময় তার মাথায় এসে পড়লো একটা শাড়ি। সাথে সাথে চমকে উঠল শুভ্র। মাথা থেকে শাড়িটা সরাতে নিরাশ শুভ্র, কারণ বর্ষা তার পুরো রুমের বিছানা জুড়ে জামা কাপড়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। একটা একটা করে আলমারি থেকে বের করছে আর নিরাশ হয়ে ছুঁড়ে ফেলছে। বর্ষার কাছে শুভ্র হতাশ হয়ে বলল, এগুলো কি করছো তুমি? উত্তরে শুভ্রের দিকে না তাকিয়ে বলল বর্ষা, দেখুন না, আমি একটাও ভালো জামা খুঁজে পাচ্ছি না যেটা পরে এখন আপনার সাথে যাব। বর্ষার কথা শুনে পুরো রুমে চোখ বুলিয়ে বলল শুভ্র, এতগুলো জামাকে এখানে সেখানে ফেলে দিয়ে এখন বলছো তোমার ভালো জামা নেই? শুভ্রের কথা শুনে পিছন ঘুরে তাকালো বর্ষা। পুরো রুমের অবস্থা দেখে ঠোঁটে কামড় দিল সে। এ বাবা, এগুলো কি করেছে সে? বর্ষা শুভ্রের মুখের দিকে তাকিয়ে বলল, এগুলো তো সব শাড়ি, আমি এখন আপনার সাথে শাড়ি পরে যাব? হতাশ শুভ্র। শুভ্র কিছুক্ষণ চুপ থেকে কাট গলায় বলল, আগের 10 মিনিটের সাথে আর 5 মিনিট যোগ করে দিলাম, যা আছে তার মধ্যে একটা পরো। তোমার সব জামা তো শাড়ি নয়, তাই যা আছে তার ভিতর দিয়ে একটা পরো। আর হ্যাঁ, সাথে এই পুরো রুম পরিষ্কার করে চটজলদি চলে আসবে, না হলে তোমার একদিন কি আমার একদিন। বলে আলমারি থেকে নিজের একটা ড্রেস বের করে রাগে হনহন করতে করতে যেতে নেয় শুভ্র। সাথে সাথে সামনে পড়ে থাকা একটা জামার সাথে পায়ে স্লিপ খেয়ে পড়ে যেতে নেয় সে। কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে হনহন করে চোখ গরম করে এক পলক বর্ষার দিকে তাকিয়ে বেড়ে যায় শুভ্র। এই মেয়েটা তাকে পাগল করেই ছাড়বে। এতগুলো জামা, অথচ বলে কি না পরে যাওয়ার মতো কোনো জামা নেই। আজব মেয়ে তো। এদিকে শুভ্রকে পড়ে যেতে দেখে প্রথমে হাসলেও পরক্ষণে কি থেকে কি করবে ভেবেই মাথায় হাত দিল বর্ষা। হঠাৎই কিছু একটা মাথায় আসতে খুশি মনে নিচে পড়ে থাকা সব জামাগুলো গোছাতে ব্যস্ত হয়ে পড়ল বর্ষা। ইয়েলো রঙের টি শার্ট সাথে ব্ল্যাক জিন্স পরে দাঁড়িয়ে আছে শুভ্র। অপেক্ষা করছে সে বর্ষার জন্য। বিরক্ত লাগছে শুভ্রের। সে বোঝে না এই মেয়েটা এমন কেন, একটা অগোছালোর গোডাউন যেন। শুভ্র রাগে ফুঁসতে ফুঁসতে ডাইনিং টেবিলের উপর থেকে পানির জগটা হাতে নিয়ে 1 গ্লাস পানি ঢেলে ঢকঢক করে পুরো পানিটা শেষ করলো। তার ভালো মুডটারে একদম ভ্যাবাচাকা বানিয়ে দিল। এমন সময় একটা হোয়াইট রঙের টি শার্ট, হোয়াইট লেডিস জ্যাকেট, কালো জিন্স, খোলা চুলে সিঁড়ি বেয়ে নিচে নামলো বর্ষা। শুভ্র পানি খেতে খেতে তাকিয়ে রইল বর্ষার মুখের দিকে। এদিকে বর্ষা খুব ভাব নিয়ে নিচে নামলেও লাস্ট সিঁড়ি পর্যন্ত আসতেই ধপাস করে পড়ে যেতে নিল। ভয়ে কাচুমাচু হয়ে খিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে বর্ষা।
একেই বলে বেশি ভাব নিতে নেই। একটু সুন্দর কি লাগছিল অমনি ভাব নিয়ে নিচে নামতে গেল। ভালো হয়েছে, তোর কোমরটা 2 ভাগ হয়ে গেছে, আর যাওয়া লাগবে না ঘুরতে, এখন সুব্রতকে একা রেখেই চলে যাবে। এরকম নানান কিছু ভেবে মনে মনে বকবক করতে লাগলো বর্ষা। হঠাৎই শুভ্র বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, এই স্টুপিড গার্ল, চোখ খোলো বলছি। সাথে সাথে চোখ খুলে ফেলল বর্ষা। আশেপাশে তাকাতেই বুঝতে পারল বর্ষা তার কোমর ভাঙেনি, কারণ তার কোমর ভাঙার আগেই শুভ্র তাকে ধরে ফেলেছে। বর্ষা গালে হাত দিয়ে আনমনি ভাবল, ও মাই গড, আহা কি রোমান্টিক সিন, জামাই আমায় ধরে দাঁড়িয়ে আছে। এ তো পুরোই বাংলা সিনেমার কাহিনী। আমি হিরো আর আমার জামাই হিরোইন, থুরি আমার জামাই হিরো আর আমি হিরোইন। আহা, আমার জামাইটা কত কিউট। এদিকে বর্ষাকে নিজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র বিরক্ত হয়ে বলল, ওভাবে তাকিয়ে আছো কেন? শুভ্রের কথা শুনে আনমনে বলে উঠল বর্ষা, আপনাকে দেখছি। কি বললে তুমি? শুভ্রের ঝাঁঝালো কণ্ঠ শুনে বর্ষা তার ধ্যান থেকে ফিরে এলো। তৎক্ষণাৎ শুভ্রকে ছাড়িয়ে সোজা হয়ে বলল সে, ইয়া না মানে কিছু না, চলুন তাহলে যাওয়া যাক। উত্তরে শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, হাঁটার সময় চোখ কোথায় থাকে তোমার? শুভ্রের কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে বলল বর্ষা, আসলে বুঝতে পারিনি, সরি। হয়েছে, চলো এখন। শুভ্রের কথা শুনে বর্ষা খুশি হয়ে বলল, চলুন। বলেই বাড়ির ভেতর থেকে আস্তে আস্তে বের হলো বর্ষা, আর শুভ্র জোরে নিঃশ্বাস ফেলে সোফার উপর থেকে ব্লু রঙের শার্টটা হাতে নিয়ে সেটা পরতে পরতে চলল বর্ষার পিছু পিছু। এই মেয়েটা নির্ঘাত তাকে পাগল বানিয়ে ফেলবে। আকাশটা তো মস্ত বড়, আর এই মস্ত আকাশের মাঝে লন্ডনের বিশাল এক সমুদ্রের ভিড়ে পাশাপাশি জাহাজে করে দাঁড়িয়ে আছে বর্ষা আর শুভ্র। কয়েক মুহূর্ত আগেই তারা এখানে এসেছে। বর্ষা তো মাঝ সমুদ্রের মাঝখানে এসে বহুত খুশি। সে ভাবেনি শুভ্র তাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে। তার ইচ্ছে করছে শুভ্রকে একবার জড়িয়ে ধরে বলতে, আমি ভীষণ খুশি হয়েছি জামাই, কিন্তু কথাটা মন পর্যন্তই আটকে রইল তার। সময়টা পড়ন্ত বিকেলবেলা। আকাশটা একদম নীল সাদা সংমিশ্রণে হয়ে আছে। মেঘেরাও দুলছে তাদের পিছু পিছু। নিচেই সমুদ্রের পানিরা দুলছে বারংবার। শুভ্রের দৃষ্টি সে মাঝ সমুদ্রের দুলতে থাকা পানিদের দিকে, আর বর্ষার দৃষ্টি শুভ্রের দিকে। পাশাপাশি রেলিং ধরে দাঁড়িয়ে আছে শুভ্র বর্ষা। হঠাৎই শুভ্র বলে উঠল, জায়গাটা সুন্দর না বর্ষা? উত্তরে বর্ষা শুভ্রের দিক থেকে দৃষ্টি সরিয়ে পানির দিকে তাকিয়ে বলল, খুব। বর্ষার কথা শুনে হাসল শুভ্র, তারপর বলল, আইসক্রিম খাবে? উত্তরে বর্ষা অবাক হয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলল, এখানে আইসক্রিমও পাওয়া যায়? এখানে সব পাওয়া যায়, চলো আমার সাথে। এতটুকু বলে বর্ষার হাত ধরে নিয়ে যেতে লাগলো শুভ্র, আর বর্ষাও বেশি কিছু না ভেবে এগিয়ে চলল শুভ্রের সাথে সাথে। কলিং বেল বাজতেই হিয়ার মা এসে দরজা খুলে দিল। সামনেই হিয়ার ভিজে যাওয়া মুখটা দেখে বললেন, উনি এত দেরি হলো কেন? মায়ের প্রশ্নে সামান্য বিরক্ত হলো হিয়া। হতাশা ভরা কণ্ঠে নিয়ে বলল সে, দেরি হবে না মা, দেখো না বাইরে বৃষ্টি হচ্ছে, তার উপর রিক্সা পাই না, তাই তো এত দেরি। বুঝেছি, তাড়াতাড়ি ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে আয়, তোর জন্য নুডলস রান্না করেছিলাম, এখন হয়তো ঠান্ডা হয়ে গেছে। তিয়াস খেয়েছে মা? আর বাবা? তোর বাবা অফিস থেকে এখনও ফিরেনি। মায়ের কথা শুনে দেয়াল জুড়ে থাকা সামনের ঘড়িটার দিকে তাকালো হিয়া। রাত প্রায় 9টার কাছাকাছি। কিছুটা অবাক হয়ে বলল হিয়া, রাত 9টা বাজে, বাবা এখনও আসেনি? এর মধ্যে বাড়ির কলিং বেলটা আবারও বেজে উঠল। যা দেখি হিয়া বলল, ওই হয়তো বাবা চলে এসেছে। তুই গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে নে, এভাবে দেখলে হাজারটা প্রশ্ন করবি। ঠিক আছে মা। এতটুকু বলে নিজের ব্যাগপত্র নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হল হিয়া। ভিজত না সে নির্মল বলেছিল তাদের বাড়ির গেটের সামনে গাড়ি থামাতে, কিন্তু হিয়া রাজি হয়নি। তাই মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে পড়ে হিয়া। বিকেলে সেই বৃষ্টিটা থেমে গিয়েছিল একটু, কিন্তু হুট করে আবারও বেড়ে যায়। কতক্ষণ পরপর যার দরুন বৃষ্টিতে ভিজে যায় সে। চোখ মুখ জ্বলছে, সাথে মাথাটাও ঝিম ধরে আছে হিয়ার। হিয়া চটজলদি ফ্রেশ হয়ে বসলো বিছানার। এরই মধ্যে তার মোবাইলে মেসেজের টুং করে উঠল। হিয়া দেখলো, হাতে নিল মোবাইলটা, যেখানে লেখা, ওষুধ খেয়ে নিও, কিন্তু তুমি যে বৃষ্টিতে ভিজেছ তা কিন্তু আমি দেখেছি, জ্বর বাঁধলে তার পরিণাম কিন্তু খারাপ হবে। তুমি হয়তো এখনও বুঝতে না আমার অবাধ্য হওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর। অবাক হলো হিয়া। এই লোকটা তাকে এইভাবে ছেড়ে দিল। পেয়েছেটা কি? নিজের বিয়ে করাবো নাকি যে যা বলবে তাই শুনতে হবে? খাবে না সে ওষুধ? বিরক্ত হয়ে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। এর মধ্যে হিয়ার মা আসলো রুমে। মেয়েকে বসে থাকতে দেখিয়ে বললেন উনি, তোর বাবা তোকে ডাকছে হিয়া। কেন মা? আমি কি করে বলবো? তুমি সব জানো মা। উত্তরে মাথা নিচু করে ফেলল হিয়ার মা। মায়ের কাণ্ডে হিয়া বিস্মিত হয়ে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না মা। এর মধ্যে দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠল হিয়ার বাবা, দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না হিয়া, ছেলে খুব ভালো, সরকারি চাকরি করে। বাবার মুখের উপর আর কিছু বলতে পারল না হিয়া, চুপ হয়ে গেল সে। সারাদিন ঘুরে ফিরে সাথে বর্ষার জন্য কিছু শপিং করে বাসায় ফিরে ক্লান্ত শরীর নিয়ে সোফায় গায়ে এলিয়ে দিল শুভ্র।
কাল অফিস আছে তার। শুভ্র বসতেই তার দিকে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল বর্ষা। শুভ্র পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পুরো পানিটা খেয়ে নিল। বর্ষা আবার শুভ্রের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে টেবিলের উপর রাখলো। তারপর খুশি মনেই বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। প্রতি উত্তরে তেমন কিছু বলল না শুভ্র। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কাল অফিস আছে বর্ষা, আমি এখন ঘুমাবো। ঠিক আছে। রুম পরিষ্কার করেছিলে তো তুমি? উত্তরে বেশ কনফিডেন্স নিয়ে বলল বর্ষা। বর্ষার কথা শুনে তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। আলতো পায়ে এগিয়ে গেল সে উপরে রুমের দিকে। আর বর্ষাও বেশি কিছু না ভেবে সোফায় বসলো। কতক্ষণ আজ কী করলো সেগুলো ভাবছে সে। জাহাজ ভ্রমণ করলো, আইসক্রিম খেলো, লন্ডনের শহরের আশেপাশের অনেক জায়গায় ঘুরলো, শপিং করলো, আর সব শেষে ডিনার সেরে বাড়ি ফিরল। মোটামুটি লেভেলের বলতে গেলে ঝামেলাবিহীন খুব সুন্দর দিন কাটলো তার। এমন সময় উপরের রুম থেকে কর্কশ কণ্ঠে বলে উঠল শুভ্র, বর্ষা! সাথে সাথে দৌড়ে এগিয়ে গেল সে উপরের দিকে। অন্যদিকে গা ভর্তি জামা কাপড়ের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র, চোখে মুখে বিরক্ত আর রাগের ছাপ। কিছুক্ষণ আগে আলমারি খুলতে গিয়ে আলমারির বোঝাই করা সব জামা কাপড় এসে পড়েছে তার গায়ে, যার দরুন বর্ষাকে এত চিৎকার দিয়ে ডাকা। এদিকে বর্ষা হতভম্ব হয়ে রুমে ঢুকে বলল, কি হয়েছে, কি হয়েছে? বর্ষার কথা শুনে শুভ্র পিছন ঘুরে রাগে গদগদ হয়ে বলল, তোমার মাথা হয়েছে? এটা কি গুছিয়েছ তুমি? সাথে সাথে হাও হয়ে তাকিয়ে রইল বর্ষা শুভ্রের মুখের দিকে। মনে মনে বলল, কাম সারছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্র বর্ষার দিকে। চোখ দিয়ে যেন লাল আভা বের হচ্ছে তার। আর বর্ষা ভয়ে ভয়ে শুভ্রের গায়ের উপর থেকে একটা একটা করে জামা কাপড় সরাচ্ছে। বিকেলে তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য সব জামা কাপড়গুলো একজোট বেঁধে আলমারিতে রেখেছিল বর্ষা। ভেবেছিল রাতে বাড়ি ফিরে শুভ্র ঘুমিয়ে যাওয়ার পর সব গুছিয়ে রাখবে, কিন্তু শুভ্র যে রুমে ঢুকেই সর্বপ্রথম আলমারিটাই আগে খুলবে বুঝতে পারেনি বর্ষা। বর্ষা সব জামা কাপড়গুলো সরিয়ে আস্তে আস্তে বলল, সরি। সঙ্গে সঙ্গে শুভ্র তেলে বেগুনে এক হয়ে বলল, তোমার সরির 111। রাগ করেন কেন? তখন তাড়াতাড়ি যাব বলে এইভাবে গুছিয়ে রেখেছিলাম। এটাকে গুছিয়ে রাখা বলে? উত্তরে কী বলবে বুঝতে পারছে না বর্ষা। শুভ্র বর্ষার দিকে তেড়ে এসে বলল, তোমাকে যে কী করতে ইচ্ছে করছে আমার তা বলে বোঝানো যাবে না। শুভ্রের কাজে বর্ষা ঘাবড়ে গিয়ে চোখ খিচে বন্ধ করে নিয়েছে নিমিষেই। শুভ্র আরও কিছু বলবে, এরই মাঝে ফোনটা বেজে উঠল শুভ্রের। শুভ্র বিরক্ত নিয়ে ফোনটা তুলে বলল, হ্যালো। শুভ্রের ক্ষিপ্ত মেজাজের কথা শুনে অপর পাশে একজন বলে উঠল, কি মিস্টার হিরো, আবারও ঝগড়া হলো নাকি বউয়ের সাথে? মোবাইলের কণ্ঠ শুনে কান থেকে মোবাইলটা সরিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো শুভ্র, যেখানে লেখা ঔপন্যাসিকা। শুভ্র এক পলক বর্ষার দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো তৎক্ষণাৎ। তারপর মোবাইলটা কিছুটা দূরে রেখে কাট কাট গলায় বর্ষার দিকে তাকিয়ে বলল, আধো ঘন্টার মধ্যে পুরো রুম পরিষ্কার না করলে আজ তোমার একদিন কি আমার একদিন, স্টুপিড একটা। শেষের কথাটা শুভ্র এতটাই জোরে বলল যে পুরো কেঁপে উঠল বর্ষা। বর্ষাকে কাঁপতে দেখে আর একটু বর্ষার কাছে এসে জোরে শব্দ করে বলল শুভ্র, বুঝতে পেরেছো ইডিয়েট? শুভ্রের কথা শুনে ভয়ার্ত চেহারা নিয়ে মাথাটা উপর নিচ করে বলল বর্ষা, বর্ষার কথা শুনে শুভ্র বেশি কিছু না ভেবে মোবাইলটা কানে নিয়ে আরেকবার হ্যালো বলে চলে যায় বেলকনির দিকে। আর বর্ষাও নিরাশ হয়ে তাকিয়ে থাকে শুভ্রের যাওয়ার পানে। হুট করে মনটা খারাপ হয়ে গেল তার। প্রায় রাতেই বেলকনিতে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলে শুভ্র। আর ফোনটা আসলেই শুভ্র কেন যেন শান্ত মুডে চলে যায়, যে জিনিসটা বর্ষাকে খুব ভাবায়, গভীরভাবে ভাবায়। কে করে রোজ রাতে শুভ্রকে ফোন? বর্ষা এখনও বুঝে উঠতে পারছে না তার আর শুভ্রের সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে। ভালোবাসা শব্দটা কি তার জীবনে আসবে কোনো দিন? তপ্ত নিঃশ্বাস ফেলে এলোমেলো আর অগোছালো রুমটাকে গোছাতে ব্যস্ত হয়ে পড়ল বর্ষা। জীবনটা যেন ধূসরে ধূসরে আটকে গেছে খুব। ঘড়িতে একটার কাঁটায় ছুঁই ছুঁই। জোরে নিঃশ্বাস ফেলে বেলকনি ছেড়ে রুমে প্রবেশ করলো শুভ্র। মোবাইলে কথা বলা শেষ হয়েছিল অনেক আগে, কিন্তু রুমে আসেনি সে। বাংলাদেশ ছেড়ে লন্ডনে এসেছে মাত্র কয়েকদিনই হলো তাদের। অথচ এই কয়েকদিনই বিতৃষ্ণা ধরে গেছে শুভ্রের। বর্ষার বোকা বোকা কাজকর্মে বেশ বিপাকে ফেলছে তাকে। এই মেয়েটা কি আদৌ কখনো ঠিক হবে না? বুঝে উঠতে পারে না শুভ্র। রুমে ঢুকে পুরো রুমে চোখ বোলালো শুভ্র। পুরো রুম গুছিয়ে বিছানায় চুপটি করে শুয়ে আছে বর্ষা। হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে সে। শুভ্র আস্তে আস্তে এগিয়ে গেল বর্ষার দিকে। বিছানায় থাকা কাঁথাটাকে সুন্দর করে জড়িয়ে দিল বর্ষার গায়ে। মেয়েটা যে এমন কেন সেটাই বুঝে উঠতে পারে না শুভ্র। এমনিতে তো ভালো, কিন্তু মাঝে মাঝে এমন এমন কাজ করে বসে যে ভালো জিনিসটাই চলে যায় নিমিষে। জোরে শ্বাস ফেলল শুভ্র। তারপর রুমের লাইট অফ করে শুয়ে পড়ল সে বর্ষার পাশ দিয়ে। প্রচণ্ড ঘুম পেয়েছে তার। শরীরটা ক্লান্ত থাকায় বিছানায় গায়ে এলিয়ে দিতে ঘুমিয়ে পড়ল শুভ্র। অন্যদিকে শুভ্র ঘুমিয়ে পড়তে চোখ খুলে ফেলল বর্ষা। ঘুমায়নি সে, জাস্ট শুভ্রের উপস্থিতির টের পেয়ে চোখ বন্ধ করে রেখেছিল মাত্র। শুভ্র তার গায়ে কাঁথা জড়িয়ে দিয়েছে, বিষয়টা বেশ লেগেছে তার। আনমনে মুচকে এসে কাঁথাটাকে আর একটু শক্তি করে জড়িয়ে ধরে বলল, আপনি কি আমায় কোনোদিনও ভালোবাসবেন না শুভ্র?
বলেই দীর্ঘশ্বাস ফেলল বর্ষা। তারপর শুভ্রের দিকে মুখ রেখে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল সে। রাতে জ্যোৎস্না ভরা আলোরা উঁকি মারছে রুমে। বেলকুনি বেয়ে মৃদু বাতাস বইছে খুব। জানালা জুড়ে থাকা সাদা পর্দাগুলো নড়ছে বারংবার। আর এইসবের ভিড়ে একে অপরের মুখোমুখি হয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে শুভ্র বর্ষা। আজ হিয়াকে ছেলেপক্ষ দেখতে আসবে। সকাল থেকে হিয়াদের বাড়িতে মোটামুটি একটা তোড়জোড় চলছে এর জন্য। হিয়ার মা পুরো বাড়ি গুছিয়ে রেখেছে অনেক আগেই, এখন শুধু মেহমানদের আসার অপেক্ষা। নিজের রুমে লাল টুকটুকে শাড়ি পরে চুপচাপ বসে আছে হিয়া। বিরক্ত লাগছে তার। আপাতত বিয়ের জিনিসটার ওপর বিন্দুমাত্র আগ্রহ নেই তার। হিয়া তো ভাবছে অন্য কিছু, বা এনি চান্স যদি নির্মল এই বিষয় সম্পর্কে জানে তাহলে কি হবে। আচ্ছা, নির্মল যদি সত্যি সত্যি বিয়েটা ভেঙে দেয় তাহলে খুব ভালো হবে, তাই না? আনমনে কথাটা ভাবল হিয়া। এমন সময় তার রুমে প্রবেশ করলো তার মা। হতভম্ব হয়ে বললেন উনি, জানিস হিয়া, তোকে যারা দেখতে আসতে চেয়েছিল ওনাদের গাড়িটা নাকি মাঝপথে খারাপ হয়ে গেছে, তাই আজ আর ওনারা আসবে না। কথাটা শোনার সাথে সাথে যেন চোখে মুখে হাসি ফুটে উঠল হিয়ার। খুশি মনে বলল সে, কি বলো মা, সত্যি? তোর বাবা তো এইমাত্র তাই বলল। ভালো হয়েছে, দোয়া করো আর যেন না আসে। মেয়ের কথা শুনে হতাশ হলো হিয়ার মা। এমন সময় বিকট শব্দে ফোনটা বেজে উঠল হিয়ার। হিয়াও বেশি কিছু না ভেবে ফোনটা তুলল। তারপর যা শুনলো তাতে তার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে হতভম্ব কণ্ঠ নিয়ে বলল, আমি এক্ষুনি আসছি। এতটুকু বলে ফোনটা কেটে মাকে হতভম্ব গলায় বলল, আমায় একটু যেতে হবে মা। মেয়ের কাজে হিয়ার মাও অপ্রস্তুত হয়ে বলল, কোথায় যাবি? এসে বলবো মা। এতটুকু বলে ড্রয়ার থেকে হ্যান্ডব্যাগটা কাঁধে ঝুলিয়ে মোবাইল হাতে বেরিয়ে পড়ল হিয়া। নিচের রুমে বাবা না থাকায় বিনা বাক্যই বেরিয়ে গেল হিয়া বাড়ি থেকে। শহর থেকে কিছুটা দূরে কিছু গাছেদের আড়ালে লুকিয়ে আছে একটা কালো গাড়ি। তার ভিতরে হাতে আর মাথায় ব্যান্ডেজ করে চুপচাপ বসে আছে নির্মল। এমন সময় সেখানে হতভম্ব হয়ে রিক্সা করে আসছিল হিয়া। সামনেই তার থেকে কিছুটা দূরে কালো গাড়িটাকে দেখে রিক্সাটা কিছুটা দূরে থামিয়ে ভাড়া মিটিয়ে তাড়াতাড়ি নেমে পড়ল হিয়া। তারপর দ্রুত গতিতে অগ্রসর হতে লাগলো সে গাড়িটার দিকে। কয়েক মুহূর্ত আগেই শুনেছে সে নির্মলের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, যার দরুন এতদূর ছুটে আসা। কথাটা শোনার পর একবারও হিয়ার মনে হয়নি সে আসবে না, বরং কতক্ষণে আসবে এটাই যেন মাথায় ঘুরপাক খাচ্ছিল তার। অন্যদিকে লুকিং গ্লাসে হিয়াকে আসতে দেখে ওদিকে তাকিয়ে রইল নির্মল। লাল শাড়ি, খোলা চুল, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিকে অপরূপ লাগছে যেন হিয়াকে। এরই মাঝে গাড়ির দরজা খুলে ভিতরে বসে পড়ল হিয়া। তারপর হতভম্ব কণ্ঠ নিয়ে বলল, এগুলো কি করে হলো? হুট করে জিনিসটা হয়ে যাওয়াতে লুকিং গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে শান্ত ভঙ্গিতে তাকালো নির্মল হিয়ার দিকে। মেয়েটাকে আজ যেন বড্ড বেশি সুন্দর লাগছে। কপালের পাশে বিন্দু বিন্দু ঘাম জমেছে হিয়ার। চোখে মুখে স্পষ্ট হতাশার ছাপ। না চাইতে নির্মল তাকিয়ে রইল হিয়ার মুখের দিকে। এই একটা মেয়ের মুখে কি এমন জাদু আছে বুঝে উঠতে পারে না নির্মল। মেয়েটাকে দেখলেই আর উত্তেজিত মনটা শান্ত হয়ে যায় নিমিষেই। আবার যন্ত্রণা দেওয়ার ক্ষেত্রে ওই মেয়েটা সবার থেকে এগিয়ে। নানান কিছু ভাবতে লাগলো নির্মল হিয়ার মুখের দিকে তাকিয়ে। নির্মলকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আবার উত্তেজিত কণ্ঠ নিয়ে বলে উঠল হিয়া, কি হলো? আপনি কিছু বলছেন না কেন? প্রত্যুত্তরে হুট করে হিয়াকে জড়িয়ে ধরল নির্মল। নির্মলের কাজে পুড়ে চমকে উঠল হিয়া। পাল্টা কিছু বলবে তার আগে নির্মল শান্ত কণ্ঠে বলে উঠল, আমার কিছুক্ষণ মানসিক শান্তি চাই হিয়া, প্লিজ ডিস্টার্ব করো না। নির্মল শেষের কথাগুলো এমনভাবে বলল যে হিয়া ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু বলতে পারল না। চুপচাপ বসে রইল নীরবে। সে বুঝল না হুট করে মানুষটার হলোটা কি।